জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবালগ্ন। ঈদুল আজহার ছুটিতে শহর ছাড়ছে রাজধানীবাসী। সন্ধ্যার পর সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মেহেদি। মেহেদি, অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। লগ্ন, আপনি যেমনটা বলছিলেন, অতিরিক্ত কোনো বাড়তি ভাড়া আদায়ের সুযোগ এবার নেই। এবার মন্ত্রী আমরা ঠিক কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন এবং বেশ কয়েকটা লঞ্চ মালিকের পক্ষ থেকে লঞ্চের সামনে ভাড়ার চার্ট না লাগানোর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও আমরা মানুষের যে ঢল দেখতে পাচ্ছি, ঘরে ফেরার যে আনন্দ এবং ঘরে ফেরার তারা দুইটাই তাদের মধ্যে বিরাজ করছে। তারা ঘরে ফেরার আনন্দকে উপলক্ষে করে তারা সমস্ত বাধা উপেক্ষা করে লঞ্চে ওঠার যে চেষ্টা সেটা তারা করে যাচ্ছেন এবং কিছুটা ভাড়া বাড়লেও তাদের মনে স্বস্তি রয়েছে আর কি। এবং লঞ্চ মালিক পক্ষদের কাছ থেকে কিছু পরিমাণে ভাড়া নির্দিষ্ট সংখ্যক ছাড় দেওয়া হচ্ছে, সেটা কেবিন থেকে শুরু করে একদম লঞ্চের সাধারণ কোচ পর্যন্ত তাদের ছাড় দেওয়া হচ্ছে। এতে তারা কিছুটা স্বস্তি ফেললেও আর আমরা কালকে থেকে দেখতে পাচ্ছি যে আজকে অফিসের শেষ দিন হয়, সন্ধ্যা নাগাদ মানুষের যে ঢল নেমেছে। এছাড়াও আগামীকাল সমস্ত অফিস আদালত এবং গার্মেন্টস ছুটি হতে আগামীকাল আরও বিপুল সংখ্যক মানুষের ঢল নামবে সদরঘাটে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আবহাওয়ার পূর্বাভাস, লঞ্চ কর্তৃপক্ষ সেই আবহাওয়া পূর্বাভাস মেনেই তারা যাত্রা শুরু করছে। যাত্রীদের সেবা নিশ্চিত করতে কিছুক্ষণ আগে মন্ত্রী নিজে পরিদর্শন করছেন। মন্ত্রী এখনও পরিদর্শনরত অবস্থায় রয়েছেন সদরঘাটে তিনি পরিদর্শন করছেন, যাত্রীদের কথা শুনছেন, লঞ্চ মালিকদের কথা শুনছেন। দুই পক্ষের কথা শুনে তিনি যাত্রীদেরকে প্রাধান্য দিয়ে যাত্রী সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। এছাড়াও ভোলাগামী লঞ্চ এবং আলাদা দূরগামী লঞ্চগুলোর ক্ষেত্রে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হচ্ছে না বলে জানান তিনি। এখানে পুলিশের পক্ষ থেকে বুথ বসানো হয়েছে, অতিরিক্ত একটি ফাঁড়ি স্থাপন করা হয়েছে। কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছ থেকে গঠন করা হচ্ছে বিশেষ তল্লাশি চৌকি। এই ছিল সদরঘাটের থেকে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই যাত্রা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ আল মেহেদি। রাজধানীর সড়ক ও রেলপথেও বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, সড়ক পথে চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা সার্বিকভাবে জানাবেন। লগ্ন, আমরা কল্যাণপুরে আছি। এটি মূলত উত্তর এবং দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যাতায়াতের অন্যতম বড় একটি পয়েন্ট। আমরা এখানে এসেও অন্যান্য জায়গায় যেমন শিডিউল বিপর্যয় আছে, এখানে অনুরূপভাবে শিডিউল বিপর্যয় আছে। এখানে মূলত নাবিল, হানিফ, শ্যামলির মতো বড় বড় যে কাউন্টারগুলো রয়েছে তাদের নিজস্ব কাউন্টার, তারা এখানে যাত্রী সেবা দিয়ে থাকে। আমরা এখানে এসে টিকিটের ব্যাপারে যেটা প্রত্যক্ষ করলাম, যারা অগ্রিম টিকিট কেটেছে বা অনলাইনে টিকিট কেটেছে সেই সব যাত্রীরা এখানে থেকে এসে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, তাদের যেহেতু নিজস্ব কাউন্টার। কিন্তু যেসব যাত্রীরা তাৎক্ষণিকভাবে এসে টিকিট খুঁজছেন তাদের আসলে ঈদের আগ পর্যন্ত বা ঈদের পরদিন পর্যন্ত তারা কোনো কাউন্টারে আসলে সেভাবে টিকিট সেখানে দিতে পারছে না। আর ভাড়ার বিষয়টি যাত্রীরা তো মিশ্র প্রতিক্রিয়া আছে। কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা আসলে সরকারের নির্ধারিত ভাড়াই নিচ্ছেন, কিন্তু যাত্রীরা বরাবরের মতোই অভিযোগ করছেন যে ভাড়া কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া এখানে আরেকটি বিষয় আমরা প্রত্যক্ষ করলাম, এখানকার অধিকাংশই গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করা। এর ফলে অন্যান্য সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য বেশ কিছুটা এই যেহেতু রাস্তার পাশে গাড়ি পার্কিং করা, এটা যানজটের সৃষ্টি হচ্ছে। এমনিতেই আজকে ঢাকার রাস্তায় প্রচণ্ড যানজট, যেহেতু ঈদের 7 দিনের একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মানুষ স্বভাবতই খুব নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে। গতকাল থেকে আমরা এই চিত্র দেখছি, যার কারণে এবং দুপুরের দিকে আজকে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি ছিল। সব মিলিয়ে ঢাকায় আমরা যেমন যানজট দেখছি, যানজটের মাঝেও মানুষের বাড়ি ফেরার যে একটা তাগাদা, সেই বিষয়টাও আমরা লক্ষ্য করছি। আমরা এর আগে গাবতলীতে ছিলাম, গাবতলীতেও আমরা অনুরূপ অবস্থা দেখেছি। যাত্রীদের
বাড়ি ফেরার যেমন একটা তাগাদা আছে, ঠিক তেমনি তারা এই যানজটের মধ্যেও তারা সব মিলিয়ে আসলে বাড়ি ফেরার একটা বিষয় লক্ষ্য করছেন। তো লগ্ন আমরা সব মিলিয়ে বলতে পারি এই কল্যাণপুর, যেটি উত্তর এবং দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যাতায়াতের অন্যতম বড় একটি পয়েন্ট, সেখানেও যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন সন্তোষজনক অবস্থাও আছে, তেমনি ভাড়া বেশি নেওয়া বা টিকিট না পাওয়ার বিষয়গুলো এখানে আছে। লগ্ন। এই রাজধানী কল্যাণপুর থেকে যুক্ত হয়ে এই যাত্রার সর্বশেষ জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। গাজীপুরের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত 10 কিলোমিটারে যানজট দেখা দিয়েছে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কীরকম যানজট দেখছেন এবং বাড়তি কোনো তৎপরতা দেখছেন কিনা? লগ্ন বিকেল থেকে যে শুরু হওয়া যে যানজট সেটি কিন্তু এখনো রয়েছে। সন্ধ্যার পর কিন্তু সেই যানজটের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে আমরা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ঢাকা থেকে যে সকল যানবাহনগুলো ছেড়ে আসছে, পাশাপাশি গাজীপুর থেকে যে সকল যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে যাতায়াত করবে, সেই যানবাহনগুলো ভোগড়া বাইপাসের পর থেকে এসে কোনাবাড়ি পার হয়ে মৌচাক থেকেই শুরু হচ্ছে যানজট, এবং এই মৌচাকের পর শফিপুর, পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা ত্রিমোড়, এই প্রত্যেকটি স্থানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে বাস, ট্রাক, পিকআপ সহ ব্যক্তিগত যানবাহন যেগুলো রয়েছে, যারা যেভাবে পারছেন বাড়ি ফিরছেন, সব ধরনের যানবাহনগুলো কিন্তু এখানে কিন্তু দীর্ঘ সময় বসে থাকতে দেখেছি আমরা। এবং এতে করে আমরা দেখেছি যে ঘরমুখো মানুষের মধ্যে, বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন, তারাই ভোগান্তিতে বেশি পড়েছেন। তবে যেহেতু দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, যে কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা, তাই ভোগান্তির মাত্রা কিছুটা কম। তবে গরম যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিটি আরো কয়েক গুণ বাড়তো। এবং আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে চন্দ্রা ত্রিমোড়, সেখানে যেহেতু ঢাকা থেকে ছেড়ে আসা গাবতলী হয়ে যে সকল পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো আসছে, পাশাপাশি গাজীপুর হয়ে যে পরিবহনগুলো আসে, সবগুলো একসঙ্গে এসে সেখানে চাপ সৃষ্টি করে, যে কারণে সেখানে পাশাপাশি সেখানে যাত্রী ওঠানামা করা হয়, যে কারণে বলছে তারা সেখানে এক ধরনের জটলা তৈরি হয়। এবং এই জটলা সামাল দিতে গিয়ে পিছনের দিকে কিছুটা যানবাহনের জটলা তৈরি হচ্ছে। এর পাশাপাশি দুপুরের পরে বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু পয়েন্টে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যার প্রভাবও কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মহাসড়কের যদি পরিস্থিতি যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিকেলে যে পরিস্থিতি ছিল, যানবাহনের যে চাপ ছিল, সেটি এখন অনেকটা কমে এসেছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এখনো যানবাহনের চাপ রয়েছে এবং দীর্ঘ যানজট রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখারের কাছ থেকে শুনছিলাম এই যাত্রার সংবাদ। এবারে একটু যেতে চাই রাজধানীর পশুর হাটে। বৈরী আবহাওয়া সত্ত্বেও রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। তবে বেচাকেনা কিছু কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, হাটে বেচাকেনা কেমন চলছে? বৃষ্টিতে কোনো ভোগান্তি দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। এরই মধ্যে নানা জাতের, নানা নামের পশু উঠেছে রাজধানীর হাটগুলোতে। যেহেতু দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এরই মধ্যে আমরা দেখেছি যে হাটগুলোতে মূলত ক্রেতাদের সমাগম ধীরে ধীরে বাড়ছে। ঈদ যেহেতু একেবারেই মুসলিম উম্মার দুয়ারে, ধারণা করা হচ্ছে যে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে মূল যে বেচাকেনাটি সেটি শুরু হবে। একটু জানিয়ে রাখি যে হাটগুলোতে মূলত ছোট এবং মাঝারি পশুর বিক্রি আপাতত বেশি হচ্ছে। বড় গরুর চাহিদা সেক্ষেত্রে কিছুটা কম। এর যে অন্যতম কারণ, সেটি খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূলত পশু লালন পালনে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, যে কারণে বড় গরুর দাম কিছুটা বেশি। আর ঢাকা বা নগরবাসীরা বলছেন যে ছোট তাদের যে বাজেট রয়েছে বা এই কুরবানিতে তারা যে পছন্দের পশুটি ক্রয় করতে চান, তার প্রথম বা শীর্ষে তালিকায় রয়েছে ছোট এবং মাঝারি আকারের গরু। একটু জানিয়ে রাখি যে মূলত অনেকের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের মধ্যে অনেকে কিন্তু ছাগলও এরই মধ্যে ক্রয় করছেন। এর পাশাপাশি নগরীতে 2
সিটি কর্পোরেশনে এবার 27টি হাট বসেছে, দক্ষিণে 11টি এবং উত্তরে 16টি। আমরা যে কয়টি হাটে গিয়েছি প্রত্যেকটি হাটেই দেখেছি যে পর্যাপ্ত গরু রয়েছে, গবাদি পশু এর সংখ্যাও অনেক বেশি, অন্য যে কোনো বারের তুলনায় এবার গবাদি পশুর সংখ্যা বেশি। সরকার থেকেও কিন্তু বলা হয়েছে যে এবার প্রায় 22 লাখের বেশি পশু কিন্তু এবার উদ্বৃত্ত থাকবে। ক্রেতারা আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন যে ঢাকায় যেহেতু স্থান সংকুলন অর্থাৎ পশু রাখা একটি জটিলতা তৈরি হয়, সেই জন্য তারা অনেকেই বলছেন যে তারা এই হাট থেকে ও হাটে ঘুরে তাদের পছন্দের পশুটি পছন্দ করে রাখছেন, তারা ঠিক ঈদের আগ মুহূর্তে তাদের পছন্দের গরুটি তারা সংগ্রহ করে নেবে। সেক্ষেত্রে তারা আপাতত হাটগুলোতে ঘুরে ঘুরে দরদাম করছেন এবং পশুর যে মান সেটি তারা যাচাই করছেন। ব্যাপারীরা আশা করছেন যে এই ঠিক আগ মুহূর্তে তারা তাদের পশুগুলো বিক্রি করতে পারবেন এবং তারা লাভের মুখ দেখবেন, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। একটু ভিন্ন একটা চিত্র, সেটা হলো যে আমরা একাধিক হাটে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত আমরা কয়েকটি হাটেই দেখেছি যে অনেকে কিন্তু পরিবার পরিজন স্বজন ছোট বাচ্চাদেরকে নিয়ে হাটগুলোতে আসছেন এবং ঘুরে ঘুরে হাটের যে সার্বিক পরিস্থিতি সেগুলো দেখছেন। এছাড়া হাটের যে পরিস্থিতি সেটি যদি এভাবে বলতে চাই তাহলে যে হাটে নিরাপত্তা ব্যবস্থা আছে, সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে, ক্যাশলেস ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে, 3-4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। একই সঙ্গে সরকার যে নির্ধারিত সেই নির্ধারিত হারে হাসিল নেওয়া হচ্ছে, অর্থাৎ 5% হারে পশুর হাসিল কিন্তু এই হাটগুলো নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী মূলত হাসিল আদায় করছে হাট যারা ইজারা নিয়েছেন সেই হাট কর্তৃপক্ষ। এখন যেহেতু রাত, জানেন যে অনেকেই সারাদিন অফিস আদালতে ব্যস্ত ছিল, অফিস আদালত শেষ করে ধারণা করা হচ্ছে যে রাতে মূলত ক্রেতার সমাগম হাটে হতে পারে। এরই মধ্যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পশু রয়েছে এবং একই সঙ্গে ক্রেতা বিক্রেতারও উপস্থিতি আছে। ধারণা করা হচ্ছে সময় গড়িয়ে গেলে বিক্রি আরও বাড়বে। এই ছিল আমার কাছে পশুর হাটের সবশেষ তথ্য। সহকর্মী জাভেদ আবদুল্লাহর কাছ থেকে জানছিলাম রাজধানীর পশুর হাটের সংবাদ। এবারে একটু ঢাকার বাইরে যেতে চাই। জমে উঠেছে কোরবানির পশুর হাট। গরু কিনতে ভিড় বেড়েছে দেশের হাটগুলোতে। দর কষাকষি করে সামর্থ্য অনুযায়ী গবাদি পশু কিনছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, বেচাকেনা জমে উঠেছে কিনা জানাবেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? লগ্ন বগুড়ায় জমে উঠেছে, গেল সপ্তাহখানেক ধরেই বগুড়ার কুরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। তবে আজকে ছুটি, আজ থেকে ছুটি হওয়ায়, ঈদের ছুটি হওয়ায় আসলে ক্রেতার সংখ্যা অনেকটাই বেড়েছে হাটগুলোতে। বগুড়া শহরের আশপাশে যে কয়টি হাট রয়েছে সেই হাটগুলোতে আজকে ক্রেতার সমাগম একেবারে চোখে পড়ার মতো এবং এই হাটগুলোতে গেল কয়েকদিন কেনাবেচা হয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আজকে এই হাটের সেই সময়ের সীমাবদ্ধতার মধ্যে আর নেই। প্রত্যেকটি হাটেই সকাল থেকে কেনাবেচা শুরু হয়েছে এবং বিকালে দুপুরের পর থেকে যেরকম ক্রেতা বিক্রেতার ভিড় ছিল এখন পর্যন্ত ঠিক একই রকম রয়েছে। গরুর হাট দেখে মনে হচ্ছে আরো ঘন্টা 2-3 এই কেনাবেচা চলবে এবং একইভাবে কিন্তু আগামীকাল এবং পরশুদিন 2 দিনই হাটে গরুর কেনাবেচা হবে এবং আজকে যে সুলতানগঞ্জ হাটে রয়েছে এই হাটে যে গরুগুলো অবিকৃত থেকে যাবে সেই গরুগুলো আগামীকালকের যে হাট রয়েছে সেই হাটে তোলা হবে এবং ক্রেতারা তাদের গরুর আকৃতি এবং জাত রং সহ বিভিন্ন রকম ভাবেই পছন্দসই গরু কিনবেন এবং বগুড়ার যে হাটগুলো রয়েছে বগুড়ার প্রত্যেকটি উপজেলাতেই গরুর বড় বড় হাট এবং বিখ্যাত হাট রয়েছে। সেই হাটগুলো সারা বছরই সাপ্তাহিক হাট বারে গরু কেনাবেচা হয়ে থাকে। সেটি কুরবানির যখন কেনাবেচা শুরু হয় সেই কুরবানির পশুর কেনাবেচা উপলক্ষে কিন্তু হাটগুলো আরো বড় পরিসরে বসে এবং সেখান থেকে ক্রেতারা গরু কিনেন এবং বিক্রেতারা বিক্রি করেন। এবারের হাটে যেটি হয়েছে মাঝারি আকৃতি, ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কেনাবেচা করে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে দাম নিয়ে এবং বড় গরুগুলোর দামের কথা যদি বলি সেই ক্ষেত্রে কিছুটা অভিযোগ রয়েছে বিক্রেতাদের, তারা প্রত্যাশা মতো দাম পাচ্ছেন না এবং ক্রেতা যারা রয়েছেন তারাও বলছেন যে ছোট গরুর তুলনায় বড় গরুগুলোর দাম বেশি চাওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন যে গরু খাদ্য, গরুর চিকিৎসা সহ লালন পালনের যে খরচ সেটি বেড়ে গেছে, যে কারণে তাদের গরুর দাম অনেকটাই বেশি এবং কিছু গরু রয়েছে যেগুলো গেল কোরবানির ঈদে বিক্রি করতে পারেননি, সেই গরুগুলো আবারও 1 বছর লালন পালন করেছেন এবং এই ঈদে বাড়তি দামে বিক্রি করবেন এমন প্রত্যাশায়। কিন্তু এবারের হাটে যখন গরু আনছেন তখন ক্রেতা আসলে বড় গরুর দাম সেইভাবে হাঁকছেন না, এমনটি বলছেন বিক্রেতারা। এবং আমরা হাটে দেখেছি, হাটে গরু কেনাবেচার জন্য সব ধরনের সুবিধা রেখেছে হাট কর্তৃপক্ষ এবং এখানে জাল টাকা চিহ্নিতকরণ সহ গরু
গরু অসুস্থ হয়ে গেলে সেটি চিকিৎসা দেওয়ার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি চিকিৎসক টিম রয়েছে এই হাটে, এবং প্রত্যেকটি হাটে এরকম এক একটি চিকিৎসক দল রয়েছে। এবং বগুড়ার যে চাহিদা রয়েছে, বগুড়ার চাহিদা 4.5 লাখ, এবং বগুড়ায় কুরবানিযোগ্য পশু রয়েছে সব মিলিয়ে 7.5 লাখ। প্রাণী সম্পদ বিভাগের সেই হিসেব অনুযায়ী প্রায় 3 লাখ গরু বগুড়ায় উদ্ধৃত রয়েছে, এবং সেটি বগুড়ার বাইরে বিক্রির সুযোগ রয়েছে বগুড়ার ব্যবসায়ীদের। আর মাত্র 2 দিন রয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গল এবং বুধবারের দুটি হাট পাবেন ক্রেতা এবং বিক্রেতারা। ক্রেতারা বলছেন যে এই আগামী 2 দিনের মধ্যেই তাদের হাটের তাদের যে গরু কেনার বিষয়টি সেটি তারা প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন, এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী তারাও আগামী 2 দিনের মধ্যে কুরবানির গরু বিক্রি করতে পারবেন। এই ছিল আমার কাছে বগুড়ার সুলতানগঞ্জ হাট থেকে গরুর দরদাম নিয়ে সব শেষ খবর। পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়ার কথা জানাচ্ছিলেন রাজীব সেলিম। সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 26 জনের। এর মধ্যে টাঙ্গাইলেই এক ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 17 জনের। বগুড়ায় আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 4 জন। সোমবার সকালে জেলার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় এক দুর্ঘটনায় নিহত হয় বাবা ও মেয়ে। বিকেলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আরেকটি সড়ক দুর্ঘটনায় মারা যায় মা ও মেয়ে। এদিকে নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা ও আরোহী ও চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ মারা গেছে 3 জন। দিনের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনায় টাঙ্গাইলের ট্রাক উল্টে মারা গেছে 17 জন। আর যমুনা সেতুর পূর্ব পাড়ের গোলচত্বর এলাকায় ট্রাক চাপায় নিহত হয় আরেক মোটরসাইকেল আরোহী। সোমবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 17 জনের মৃত্যু হয়েছে। একদিনে দ্বিতীয়বার হামের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো 545 জনে। এর মধ্যে সর্বোচ্চ 6 জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ 3 জনের মৃত্যু হয় সিলেটে। এ সময় হামে আক্রান্ত হয় আরও 1224 শিশু। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত 73,000 ছাড়ালো। এ নিয়ে গত 10 দিনে প্রতিদিন 9 জনের বেশি মারা গেছে। এর আগে গত 4 মে হামে 17 জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসুদ কান্দার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন এডিবির প্রেসিডেন্ট মাসুদ কান্দার। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুল সাত্তার বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ দেশি বিদেশি অতিথিরা। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সোমবার সকালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি দেখভাল করে এসব জানান ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম। বলেন, মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। ডিএসসিসির আওতাধীন কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণ প্রস্তুতি রয়েছে বলে প্রশাসক বলেন, ঈদের দিন রাত 9:30 মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম 3 দিন চলবে। এ সময় কোরবানির বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। নগরবাসীর জন্য আপনাদের মাধ্যমে জনগণের সচেতনতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে।
ঈদের রাজধানীবাসী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলেউদ্দিন। আর ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নগরবাসী যেন নির্বিঘ্নে পশু কিনতে পারে সেজন্য হাটগুলোতে তদারকি করছে সিটি কর্পোরেশন। সোমবার বেলা 11টায় গাবতলী পশুহাট পরিদর্শনে এসে এসব কথা বলেন তারা। ডিএনসিসির প্রশাসক বলেন, এবারের পশু কেনাবেচা ও ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ডিএনসিসির পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এদিকে গাবতলী বাস টার্মিনাল ও পশুহাট পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলা ও ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে কাজ করছে পুলিশ। এ সময় পশুর হাটে জাল নোট চিহ্নিত করতে সাদা পোশাকের টিম কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। জাল নোট, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবি সহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা মোতায়েন আছে। অধিক পরিমাণ নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে। কোনো পশুবাহী ট্রাককে নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক নামাতে না পারে। গরু বিভিন্ন জায়গা থেকে এসে যাতে মেন রাস্তায় না থামে, সেটা আমাদের নজর এখন পর্যন্ত পড়েনি। এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার মিশন শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই মধ্যে অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে আটক করে রাখা হয়েছে আটক কেন্দ্র হোল্ডিং সেন্টারে। আটক বাংলাদেশিদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 6 জন শিশু রয়েছে। এর মধ্যে 9 নারী শিশুকে মালদা থেকে আটক করে জেলার বাগবাড়ি এলাকার একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়। আর পুরুষ 3 জনকে আটক করা হয় মুর্শিদাবাদের রানীতলা থেকে। তাদের লালাগোলা এলাকার একটি হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। হোল্ডিং সেন্টারের সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মালদা উত্তর আসনের লোকসভা আসনের বিজেপি সংসদ সদস্য খগেন মুর্মু জানান, যারা পশ্চিমবঙ্গ বা ভারতের নাগরিক নয় তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে। আমরা একসময় দেখেছি পশ্চিমবাংলায় অনুপ্রবেশে ভর্তি হয়েছিল, যারা আমাদের রাজ্য এবং আমাদের দেশে যারা অশান্তি তৈরি করবে। প্রথম আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। পুশিন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং করেছে বিজিবি। রোববার থেকে সীমান্ত এলাকায় মাইকিং শুরু করেছে বিজিবির 60 ব্যাটালিয়ন। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশিন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সীমান্তের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, 60 ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব সীমান্ত ফাঁড়ির মাধ্যমে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। দিনাজপুরের বোচাগঞ্জের বনহরা গ্রামের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় মাছ চাষিরা। একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে খামারিরা। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে সংঘবদ্ধ চোরচক্র বিভিন্ন পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মাছ চুরির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ তাদের। বারবার চুরির ঘটনায় বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকালীন প্রাপ্ত জানা যায় যে সেখানে যে সিকিউরিটি ছিল না এবং তার আলামত এবং অন্যান্য কিছু পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়ায় থাকায় যদি সত্যতা মেলে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় একটি দিন উপহার দিতে অ্যামেজিং ডে নামের অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস।
রাজধানীর পল্লবীতে এই আয়োজনে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। অনুষ্ঠানে শিশুদের সুষম খাদ্য ও পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন পুষ্টিবিদরা। বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় ফল, সবজি ও পুষ্টিকর গাছ লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে শিশুদের জন্য ফুল, মিস্টার নুডলসের টি-শার্ট, পুষ্টিকর নাস্তা সহ নানা বিনোদনের আয়োজন করা হয়। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাখো ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে মিনায় অবস্থান করছেন। শরীয়তের বিধান অনুযায়ী তাবুর এ নগরীতে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিল হজের ফজর সহ মোট ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করবেন। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দেগীর আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দরুদ শরীফ পাঠ, পবিত্র কুরআন তেলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। এদিকে মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ মঙ্গলবার আরাফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ মুসল্লি অংশ নিয়েছেন হজে, আর বাংলাদেশ থেকে ৭.৭৮ মানুষ হজ পালন করছেন। ইরান শান্তি চুক্তি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন রুবিও। ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে কথা জানান তিনি। তবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তি নিয়ে তাড়াহুড়ার কিছু নেই, যদিও এর একদিন আগেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে আলাপের পর দ্রুত শান্তি চুক্তি সই হবে বলে আশ্বাস দেন ট্রাম্প। অন্যদিকে তেহরান বলছে শান্তি চুক্তি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে তা কার্যকরে এখনও অনেক সময়ের ব্যাপার। আগামী ৫ বছরে $৫০০ বিলিয়ন সমমূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। প্রথমবারের মতো ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের জোট কোয়াডের বৈঠকে অংশ নেবেন তিনি। এর আগে গেল ফেব্রুয়ারিতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারত জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি এবং কয়লাসহ বিভিন্ন খাতে $৫০০ বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিটি বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টার জন্য এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং অন্যান্য কূটনীতিকদের ধন্যবাদ জানান রুবিও। জানান, এই বিনিয়োগে মূলত জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি খাতের উপর গুরুত্ব দেবে ভারত। ভারতে ২ সপ্তাহে চতুর্থবারের মতো জ্বালানি তেলের দাম বাড়ল। মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে দেশটির তেল কোম্পানিগুলোর বিপুল লোকসান কমাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সোমবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার প্রতি লিটার পেট্রোলের দাম 2.61 রুপি এবং ডিজেলের দাম 2.71 রুপি বাড়িয়েছে। ফলে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 102.12 রুপি আর প্রতি লিটার ডিজেলের দাম 95.20 রুপি। তবে রাজ্যভেদে স্থানীয়দের করের ভিন্নতার কারণে এই দামে কিছুটা পার্থক্য রয়েছে। এর আগে গেল 23শে মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া নৌবহর ফ্লোটিলা থেকে আটক অস্ট্রেলিয়ার মানবাধিকার কর্মীরা। সোমবার সিডনিতে ফিরে তারা অভিযোগ করেন, আটক থাকা অবস্থায় তাদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন ও মারধর করা হয়েছে। এর জেরে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার স্বেচ্ছাসেবকদের নৌবহরটি থামাতে গেল সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় থাকা 50টি জাহাজ থেকে 430 জনকে আটক করে ইসরায়েল। এর মধ্যে 11 জন অস্ট্রেলীয় ছিলেন। জাপানের টোকিওতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শিনওকুবো ইন্টারফেস্ট 2026। বাংলাদেশ, চীন, কোরিয়া সহ এই আয়োজনে অংশ নেয় 6টি দেশ। বর্ণাঢ্য এই ফেস্টিভ্যালে ছিল সাংস্কৃতিক ঐতিহ্য ও আন্তর্জাতিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে বাংলাদেশ স্টলে একটি বিশেষ বুথ ছিল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের নানা সামাজিক কার্যক্রম, সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির গল্প সুন্দরভাবে তুলে ধরা হয়। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য। এছাড়া জাপান প্রবাসী বাংলাদেশি লেখকদের বইও প্রদর্শন করা হয়।
খেলার খবর। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সঙ্গে ছিলেন নতুন সহকারী কোচ মার্কো বোনাফ্লিগিও। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পে আজই ছিল প্রথম দিন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও টিম হোটেলে রিপোর্ট করেন 16 জন ফুটবলার। তবে ক্লাবের ব্যস্ততা পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দলের সাথে তারা আগামীকাল মঙ্গলবার যোগ দিবেন। এছাড়া বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী, সমিত সোম ও জায়ান তারিক কাজী ঢাকার ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমির খান। সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলতে আগামী 31 মে দেশ ছাড়বেন জামাল মোরসালিনরা। ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী এক সঙ্গীত শিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে 5 লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। সোমবার মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। সেখানে প্রতিমন্ত্রী জানান, দেশের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি এরই মধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের 64টি জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। আগামী জুন থেকে দেশের সব জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। যে আমাদের যে প্যারা অলিম্পিক কমিটি যারা রয়েছে তারা নতুন করে একটি ফেডারেশন করে সারা বাংলাদেশে আমরা 64টি জেলায় আমাদের যারা প্রতিবন্ধী রয়েছে কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছে সবাইকে কিভাবে খেলাধুলার মাধ্যমে আমরা তাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা, নতুন একটি পরিবেশ, সামাজিকভাবে তারা যাতে সাধারণ মানুষের মতো যাতে বেড়ে উঠতে পারে, সার্বিক বিচার বিশ্লেষণ করে আমাদের সরকার আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আমরা খেলাধুলার আয়োজন করছি। আমরা আশা করি যে আমরা পরবর্তীতে যে আমাদের যে প্যারা অলিম্পিক হবে সেখানে যাতে আমরা আরও পদক বৃদ্ধি করতে পারি। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিলেন দামাল কন্যারা। হেড কোচ পিটার বাটলারের নেতৃত্বে এদিন অনুশীলন শুরু হয় ওয়ার্ম আপ দিয়ে। এরপর পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। অনুশীলনের শেষ দিকে 11 বনাম 11তে ভাগ হয়ে 30 মিনিটের একটি ম্যাচে অংশ নেন ঋতুপর্ণারা। এ সময়ে ম্যাচের সতর্কতা ও বিভিন্ন পরিস্থিতিতে দলের ভারসাম্য ঠিক রাখতে কোচিং স্টাফরা নিবিড়ভাবে কাজ করেছেন। আজকে ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম। আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে। আমাদের দলের সার্বিক অবস্থাটা আমরা থাইল্যান্ড থেকে বুঝতে পারছি যে আমাদের থাইল্যান্ডে মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করছে, করার পর আমরা এখানে আসছি। এখন সবাই ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে, মেয়েরা খুব ভালো করার চেষ্টা করতেছে। এই ছিল এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।